সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা কিন্তু সবসময় বলে থাকি যে আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করে থাকি বিভিন্ন ধরনের রোগ, তাদের চিকিৎসা পদ্ধতি কি করণীয় এবং আসলে জীবনাচরণ কিভাবে পরিবর্তন করলে আমরা সুস্থ সুন্দর ভালো থাকতে পারবো, সেই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্যান্সার জয় আমরাই পারি। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার জাহাঙ্গীর আলম 1977 সালের জানুয়ারি মাসে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হসপিটালে মেডিকেল অনকোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ এনটিভিকে। গ্লোবালি এবং বাংলাদেশের প্রেক্ষাপটেও দিন দিন কিন্তু ক্যান্সার রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং 2030 সাল নাগাদ সেটাও আমরা প্রতিবেদনে দেখেছি যে শুধুমাত্র ওভারওয়েট বা ছোটোখাটো অনেক কারণে কিন্তু ক্যান্সার রোগীদের সংখ্যাটা 15 থেকে 20 গুণ বাড়বে। এর বিশেষ কোনো কারণ আছে কিনা? আমাদের ক্যান্সার হওয়ার স্পেসিফিক কোনো কারণ এরকমই না, যে আমাদের স্থূল হয়ে যাওয়া, আমাদের শারীরিক পরিশ্রম কমে যাওয়া। আমরা এখন পরিশ্রম করা লাগে না, আমাদের বলতে গেলেই লাগে না। আমরা ঘর থেকে নেমে গাড়িতে উঠে অফিসে যাই ইত্যাদি। এইভাবে এই কায়িক শ্রমটা কমাটা একটা ইয়ে ছিল। আর আমাদের কিছু খাদ্যাভ্যাস, কিছু লাইফস্টাইল, সব মিলে এমন একটা জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি। খাদ্যাভ্যাসের মধ্যে যে আমরা যে বেশি ক্যান্সার হওয়ার যে খাবারগুলো আমাদের, যেমন আমাদের দরকার ছিল বেশি শাকসবজিযুক্ত খাবার, আঁশযুক্ত খাবার, ফল ফ্রুট বেশি খাওয়া, এইগুলো বেশি খাবারের মধ্যে থাকবে। খাবার কম থাকবে হচ্ছে লাল মাংস, যে গরুর মাংস, খাসির মাংস, এগুলো কম থাকবে। অধিক মশলাযুক্ত তেলযুক্ত খাবার কম থাকবে। এটা কিন্তু আমাদের এখন ভালো লাগে ওগুলোই, মানে আনহেলদি ফুড আমাদের বেশি ভালো লাগে, ফাস্ট ফুড ভালো লাগে। আমাদের পরিশ্রম করতে ভালো লাগে না, আমাদের মোটা হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো ভাবনা হয় না। আমাদের যেমন খাদ্য ব্যবস্থাপনা, আমাদের রাষ্ট্রীয় যে ব্যবস্থা, খাদ্য ব্যবস্থাপনাটার মধ্যে একটা অবহেলা, উদাসীনতা, এটা যেমন আমাদের পরিবেশের মধ্যে একটা উদাসীনতা, সব কিছুতে আমরা যেমন সয়ে নিয়েছি আর কি। যে এই সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আমাদের ক্যান্সার হওয়ার যে এখন যে বাড়ার যেটা, এটা এই কারণগুলো একটা সবগুলো মিলেই একটা কারণ দাঁড়ায়। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এই বর্তমানে ক্যান্সার রোগীদের সংখ্যাটা কেমন বা তাদের বর্তমান পরিস্থিতি কি? আমাদের গ্লোবোকেনের 2022 সালে যে পরিসংখ্যান মতে আমাদের দেশে ক্যান্সার সংখ্যা এখন 17 লক্ষ। 18 কোটি যদি পপুলেশন আমরা ধরলে 17 লক্ষ, এটা অনেক সংখ্যাটা অনেক বেশি, যে 17 লক্ষ ক্যান্সার রোগীর সংখ্যা। এবং আরও ভয়ের ব্যাপারটা হচ্ছে বা আফসোসের ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে কোনো ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি নেই। আমরা যে সংখ্যাটা বলছি এটা বাহির থেকে আসতেছে। ইন্ডিয়াতে ওরা যে গ্লোবোকন যেটা করে দেয়, ওটার অনুযায়ী ধরে নেয় যে ওদের দেশে পপুলেশন এত হবে, তাই বাংলাদেশে 18 কোটি লোক এত হবে। যে এইটা আসলে এত একটা মানে এই একবিংশ শতাব্দীতে আমাদের ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি নেই। স্বাস্থ্য অধিদপ্তরের এক্ষেত্রে আসলে ভূমিকাটা কতটুকু? স্বাস্থ্য অধিদপ্তর এটাকে আইডেন্টিফাই, এই প্রবলেমটা, এটা যেটা প্রবলেম, আমাদের যে ক্যান্সার রেজিস্ট্রি নেই, পপুলেশন বেসড রেজিস্ট্রি দরকার, মানে ন্যাশন ওয়াইড ক্যান্সার রেজিস্ট্রি। আজকে রাজশাহী মেডিকেলে কতগুলো রোগী দেখা হলো, নতুন রোগী কয়টা আসলো, সেটা তো রাজশাহী মেডিকেলের খাতার মধ্যে লেখা আছে। এই রাজশাহী মেডিকেল, খুলনা মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল, সব মেডিকেলগুলো যোগ করে একটা সেন্ট্রাল সার্ভারে আসতে হবে। এগুলো সব অনলাইন বেসড হইতে হবে। এই সিস্টেমটা আমাদের যেহেতু নেই, স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব হচ্ছে, যেহেতু এটা নেই, এটার প্রবলেম, এটা কেন দরকার তার আগে আমার জানা দরকার যে এই দরকারটা কি, এত বড় করে আমরা বলছি। এটা দরকার হচ্ছে এই রেজিস্ট্রি যত থাকবে তত রিসার্চ বাড়বে। আমাদের আজকে আমাদের ফিমেল ক্যান্সার কত, চিলড্রেন কত, মেল কত, কোন ইটোলজিক্যাল ফ্যাক্টরের জন্য ক্যান্সার হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কী কারণে আমাদের দেশে এটা হচ্ছে, অন্য দেশে এটা, ইউরোপের পরিসংখ্যান দেখে আমাদের দেশে হিসাব করা যাবে না। ওদের লাইফ স্টাইল, ওদের খাদ্যাভ্যাস, এনভায়রনমেন্ট আলাদা, আমাদের এনভায়রনমেন্ট আলাদা। এই জন্য আমাদের দেশের রচনাটা আমাদের দেশেই করতে হবে। এই দেশের সোশিও ইকোনমিক নৃতাত্ত্বিক যে অবস্থান থেকে আমাদের দেশের এই স্ট্রাকচার তৈরি করতে। স্যার, যেমনটি আমরা দেখেছি যে
প্রত্যেকটা পরিবারে ডায়াবেটিক পেশেন্ট রয়েছে, এখন কিন্তু দেখছে যে প্রত্যেকটা পরিবারে ক্যান্সার পেশেন্ট রয়েছে। এই ক্ষেত্রে আপনার আসলে এই বিষয়ে মতামত কি? আমাদের মনে আছে যে টিবি নিয়ে আমরা যখন রাষ্ট্র যখন ঝাঁপায় পড়লো, যখন যক্ষা নাই রক্ষা এরকম একটা স্লোগান থেকে যখন আসলো ক্যান্সার নাই অ্যান্সার, এরকম একটা আমরা ছোটোবেলায় এইগুলো আমরা শুনে বড় হয়েছি। যক্ষা নিয়ে কিন্তু মানে সোশ্যাল মিডিয়া, পাবলিক হেলথ কম্পাউন্ডগুলোতে যেমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনেক বড় বড় বিলবোর্ড, মানে বিজ্ঞাপন, অনেক বিজ্ঞাপন, গানে গানে, নাটকে নাটকে, এগুলো দেওয়ার পর আস্তে আস্তে দেখা গেলো এখন যক্ষা নিয়ন্ত্রণ, যক্ষা এখন আমরা ভয় পাচ্ছি না। এখন এরকমই আমাদের ক্যান্সারটাকে তো এই জায়গায় নিতে হবে। প্রচারণার মাধ্যমে ক্যান্সারটাকেও কি একইভাবে বিলুপ্ত করা সম্ভব কিনা, কতটুকু সম্ভব আসলে, বা কতটুকু সফলজনকভাবে আমরা কাজ করতে পারি এই ক্ষেত্রে? এটার একটা পরিসংখ্যান আছে, কারণ আমাদের দেশে ক্যান্সার ওয়ার্ল্ড ওয়াইড ক্যান্সার প্রেজেন্ট, মানে যখন রোগীরা প্রেজেন্ট করে সেটা 2/3 প্রেজেন্ট করে অ্যাডভান্স স্টেজে। এটা একটা ইয়ে, কেন এটা অ্যাডভান্স স্টেজে? কারণ তাদের অ্যাওয়ারনেস, স্ক্রিনিংয়ের অভাব। যে আমাদের যদি ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামটা যদি আমরা ডেভেলপ করতে পারি, ক্যান্সার প্রতিরোধে নিয়ে যদি আমরা যদি শক্তি ইউজ করতে পারি, তখন আমরা দেখতে পারবো যে আমরা দেখা গেছে পরিসংখ্যান দেখা যায় 1/3 পপুলেশনকে ক্যান্সার থেকে রক্ষা করা যায়। তাদের কারো ক্যান্সার হবে না, কারো আর্লি স্টেজে আসলে তাদের লাইফ সেভ করে দেওয়া যাবে এই যে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে। প্রিভেন্টিভ অনকোলজি একটা টার্ম আছে, প্রিভেন্টিভ অনকোলজি, ক্যান্সার প্রতিরোধ। এই ক্যান্সার প্রতিরোধ নিয়ে আমাদের সর্বস্তরে একদম ব্যক্তি, সমাজ, রাষ্ট্র একসাথে এই মুভমেন্টটা করতে হবে। আমাদের ক্যান্সারটা হয় কিসে আসলে? ক্যান্সারটা আমরা সহজভাবে আমরা নিজে স্মোক করতেছি, টোবাকোটাকে আমরা এমনভাবে নিয়ে নিয়েছি যে এটা কোনো বিষয় না, এটা কোনো ব্যাপারই না। অনেক ফর্মে আমরা টোবাকো নিচ্ছি, তামাকটাকে আমরা অনেক ফর্মে নিচ্ছি, কেউ সিগারেট হিসাবে নিচ্ছে, কেউ জর্দার সাথে, কেউ খৈনির সাথে নিচ্ছে, সবার। এখন আমরা এইটাকে যদি এটাকে একটা সোশ্যাল মুভমেন্ট করতে পারি, যে না আমাদের মুভমেন্ট করা হচ্ছে, যে বিজ্ঞাপন দেওয়া যাবে না বা ইয়ে করা যাবে না, শুধু এইটুকু হবে না। স্যার, ক্যান্সারকে প্রিভেন্ট করার জন্য আমাদের কি কি করা উচিত বলে আপনার কাছে মনে হয়? এটাকে যদি আমি মোটিভেশনাল কোনো কাজ করতে পারি, যেমন অনেক সময় দেখা যায় সিনেমা হলে আমরা যখন সিনেমা দেখতে যাচ্ছি, ওখানে সিগারেটের যে সিনেমা হলে অনেক সুন্দর করে সিগারেটের ক্ষতিকর দিক নিয়ে কিছু বিজ্ঞাপন দেখানো হয়, ঠিক আছে, বিলবোর্ডে কিছু সিগারেটের বিজ্ঞাপন। আমাদের আরও অনেক রকমের যেসব সোশ্যাল মিডিয়া বা এই জায়গাগুলো থেকে আমি আইন করে সিগারেট বন্ধ করা যাবে না, কেউ আইন করে বন্ধ করা যাবে। পাবলিক প্লেসে সিগারেট খাচ্ছে, এই পাবলিক প্লেসে সিগারেট বন্ধ করা যাচ্ছে না। অ্যালকোহল, ক্যান্সারের আরেকটা বিষয় হচ্ছে অ্যালকোহল। আমরা সবগুলো জিনিসে আমাদের ওই যে বললাম যে আমরা মানে বদভ্যাসগুলো আমাদের অভ্যাসে চলে আসছে। এটা আমাদের আশাতে হচ্ছে কি যে এটা ব্যাপার না, এটা তো আমি কত বছর ধরে নিচ্ছি, কী হচ্ছে, অনেকের কাছে কিছু হচ্ছে না, এইভাবে আমরা না, এটার প্রভাবটা যদি আমি তুলতে না পারি, আমাকে তুলতে হবে এই জায়গার প্রভাবটা। এটা খাওয়ার ফলে কী হচ্ছে, যাদের হচ্ছে, আমাদের যেমন একটা সিগারেটের প্যাকেটের মধ্যে একটা বিকট একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা দিয়ে হয় না, এই ছবিটা দেখতে দেখতে না ওরা এটা সম্বন্ধে ওই ভয় খেলে, প্রথম দিনই ভয় লাগছে, এরপর আর ভয় লাগে না। এইটা না, আমাদের কিছু অডিও ভিজুয়াল সোশ্যাল মুভমেন্ট, নাটিকা, আগে ছিল উঠান নাটক, এরকম অনেক কিছু আছে যে আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য। এই সাধারণ মানুষের পৌঁছানোর যে ধারাগুলো আছে, এগুলো তৈরি করতে হয়। হয়তো যারা সোশ্যাল ওয়ার্কার আছে ওরা, বা রাষ্ট্রের বা সরকার এই জায়গাতে গুরুত্ব সহকারে নেয়। আরেকটা হচ্ছে যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির ব্যাপারে আমরা যতভাবেই বলতেছি আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, আপনার ওজন কমাতে হবে, আপনার খাদ্যাভ্যাসটা চেঞ্জ করতে হবে, আপনার যেসব ব্যাড হ্যাবিটগুলো আছে এগুলো চেঞ্জ করতে হবে, আপনার মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ, এই সব হেলথগুলোর সম্বন্ধে আপনাকে অ্যালার্ট হতে হবে, অ্যাওয়ার্ড হতে হবে। এই সবগুলো একটা রুটিন লাইফের মধ্যে আপনাকে আসতে হবে। আসলে এই সবগুলোর ভিতরেই ক্যান্সার প্রতিরোধ চলে আসছে। আচ্ছা স্যার, আমাদের দেশে কিন্তু এখন ক্যান্সারের ট্রিটমেন্ট করা কিন্তু অনেক সহজলভ্য এবং অনেক ধরনের ট্রিটমেন্ট কিন্তু রয়েছে, যেটির মাধ্যমে আসলে ক্যান্সারটাকে জয় করা সম্ভব, বা ট্রিটমেন্টটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই। আমাদের দেশে আমরা সমস্ত লজিস্টিক্স দিয়ে আমরা আমাদের রোগী সেবা দিচ্ছি, চিকিৎসা করছি, এটা একটা বিষয়। আর এটা হয়েছে কি, এটা অনেক দিন ধরেই এই যে এইটা তো এমনি হয়নি, এটা একটা আস্থার সংকট তৈরি হয়েছে। কে কবে কখন করলো সেটা অনেক পরের হিসাব, কিন্তু এই আস্থার সংকটটা, বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা হয় না, বাংলাদেশে ডাক্তার ভালো না, ডাক্তারদের হেসে কথা বলে না, অনেক সময় দেয় না, এগুলো এই ছোট ছোট বিষয়গুলো আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এইটা কী করবে, এই জায়গাগুলোতে আমাদের ডক্টরস এবং পপুলেশন, জনগণ, এই দুইটা গোষ্ঠীকে যদি আমি এক করে তাদের চাহিদা কী,
তাদের আসলে চাহিদাটা কি। আমাদের দেশে সব রোগী কি বাইরে যেতে পারবে? সামর্থ্য নাই তো। তাদের একটা বড় কমিউনিটিতে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, তাহলে তারা তাহলে আমাদের কোথাও একটা বিহেভিয়ারাল যে প্রবলেম আছে, আচ্ছা, যে বিহেভিয়ারাল প্রবলেম বা আমাদের যে সিস্টেমিক প্রবলেম আছে, খরচের বিষয়টা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে অনেক বেশি। কারণ আমাদের দেশের রোগীরা জানে না বা জানে যে তারা ওখানে ট্রিট হচ্ছে অ্যাজ এ ফরেন পেশেন্ট হিসাবে, সে কিন্তু লোকাল পেশেন্ট হিসেবে। আমাদের দেশে যে খরচের যে বিষয়টা আমাদের অনেক তার নাগালের মধ্যে আছে, তারপরও ওয়ার্ল্ড ওয়াইড ক্যান্সার চিকিৎসা ব্যয়বহুল। এই ক্যান্সার চিকিৎসা ব্যয়বহুলের জন্য এটা কমানোর একটা পথ হতে পারে, সেটা হলো আমাদের দেশে স্বাস্থ্য বিমা। আমাদের দেশে স্বাস্থ্য বিমা নেই। এই স্বাস্থ্য বিমাটা যদি ইফেক্টিভ করা যায়, যে আমাদের দেশে একদম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমি প্রতি বছর কিছু কিছু টাকা সরকার বিমা থেকে কেটে নেবে, এটা আমার যখন প্রবলেম হবে ওই বিমা আমার পাশে দাঁড়াবে। আচ্ছা, এটা সহজ, এটা সম্ভব, একদম অসম্ভব কিছু না। এই যে আমরা সার্বজনীন স্বাস্থ্য নিয়ে ভাবতেছি যে সবার জন্য স্বাস্থ্য তার দূরগড়ে পৌঁছে দেবো, যে দূরগড়ে যেন পৌঁছে দেবো, যে এই জায়গাগুলোতে আমাদের ভাবতে হলে এইসব লজিস্টিকগুলোকে আমার দাঁড় করতে হবে, স্ট্রং করতে হবে। জি, আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা এই পর্যায়টা দেখে দিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এই পর্যায়ে দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আজকে আমরা কথা বলবো রোজার মাসে রোগ প্রতিরোধক খাবার বা খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে। আমরা যদি বলি, বিভিন্ন গবেষণায় কিন্তু দেখা গেছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে আমাদের জিঙ্ক, সেলেনিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার, ভিটামিন এ, সি, ই, এছাড়াও ভিটামিন ডি যেগুলো আছে সেগুলো কিন্তু ভূমিকা পালন করে থাকে। সেজন্য আমরা যদি ইফতার থেকে সেহরি পর্যন্ত আমাদের যে খাবার আছে বা যে খাদ্যাভ্যাস আছে, সেই খাদ্যাভ্যাসের মধ্যে এই খাবারগুলো যদি অন্তর্ভুক্ত করি, তাহলে কিন্তু আমাদের যে কোনো ধরনের ভাইরাস এবং রোগ জীবাণু থেকে মুক্তি পেতে পারবো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আর রোজার মাসে আমরা বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ থেকেও মুক্তি পেতে পারবো। আমরা যদি সর্বপ্রথমেই বলি যে রোজার মাসে ইফতারের কি আইটেম থাকলে সেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। আমরা আগেই বলে নিয়েছি যে কোন কোন খাদ্য উপাদানগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। আমরা যদি রোজার মাসে ইফতারের মধ্যে বলি যে সর্বপ্রথম ধর্মীয় নীতি বা নিয়ম অনুযায়ী আমাদের খাদ্য তালিকাটা আমরা সাজাবো, পাশাপাশি আমাদের খাদ্য তালিকায় এই উক্ত উপাদানগুলো থাকতে হবে যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমরা কিন্তু রোজার মাসে খেজুর মুখে দিয়ে আমাদের রোজাটা খুলবো স্বাভাবিক নিয়ম অনুযায়ী। পরবর্তীতে আমরা পানি পান করে নেব, বিভিন্ন মৌসুমি ফলের জুস পান করে নেব, যেটি থেকে আমরা ভিটামিন এ, সি, ই এই জাতীয় খাবারগুলো, এই জাতীয় পুষ্টি উপাদানগুলো পেয়ে যাই। তার মধ্যে মৌসুমি ফলের যেই অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেগুলো কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। এছাড়াও আমরা যদি বলি আমাদের খাদ্য তালিকায় ছোলা বা আমরা শসা জাতীয় যেই খাবারগুলো আছে, এগুলো কিন্তু ছোলা বড়া খেতে সবাই কম বেশি পছন্দ করি, কিন্তু এটাকে একটু মডিফাই করে নিব আমরা। এগুলোকে ভাজা ভুজি বা খুব গুঁড়োপাক না করে এটিকে আমরা মৃদু করে নিব। এছাড়াও কিন্তু আমরা আমাদের খাদ্য তালিকায় বিভিন্ন মৌসুমি যে শাকসবজিগুলো আছে সেগুলো কিন্তু স্যুপ আকারে করে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি। আমরা চিকেন স্যুপও লাইট করে সেটা খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি। পাশাপাশি যদি আমরা মনে করি যে বিভিন্ন ফল আমরা একসাথে মিক্সড করে মিক্স ফ্রুট সালাদ যেটি আছে সেটিও কিন্তু আমরা খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করতে পারি, যেটি আমাদের বিভিন্ন ধরনের ভিটামিনের উৎস হিসাবে কাজ করবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকবে। পরবর্তীতে যদি আমরা বলি যে ইফতারের আইটেমটাকে আমরা এইভাবে সুন্দর করে সুষম করে সাজানোর পরে আমরা যদি রাতের খাবারে চলে যাই, রাতের খাবারের মধ্যে কিন্তু আপনি খুব বেশি পরিমাণে যে রাতের খাবার গ্রহণ করতে হবে ধারণাটি ঠিক এমন নয়। আবার অনেকেই দেখা যায় যে ইফতার করার পর রাতের খাবারটি এড়িয়ে যান, এই বিষয়টিও কিন্তু মাথায় রাখতে হবে। আমরা রাতের খাবারে খুব সীমিত পরিমাণে যদি মনে করি টক দই খেতে পারি, খাদ্য তালিকায় রাখতে পারি, অথবা একটি সেদ্ধ ডিম থাকতে পারে বা 1 গ্লাস দুধ থাকতে পারে। এই খাবারগুলো যদি আমরা রাতের খাবার হিসাবে রাখি সেই ক্ষেত্রে দেখা যাবে একটি সুষম ব্যালেন্স হবে, পাশাপাশি দীর্ঘ সময় না খেয়ে থাকার প্রবণতাটাও হবে না। আবার দেখা যায় যে অনেকেই খুব ভুরিভোজ করে ফেলেন ইফতারে, রাতের খাবারটা একেবারেই খেতে চান না, তারাও কিন্তু খুব সীমিত পরিমাণে রাতের খাবার খেয়ে আমরা ঘুমাতে যাব। পরবর্তীতে যদি আমরা সেহরিতে যাই, সেহরিতে আমরা এমন খাবার রাখবো যেন সেটি আমাদের ধীরে ধীরে হজম হয়। আর এই জাতীয় খাবারগুলো রাখার পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয়, জিঙ্ক জাতীয়, সেলেনিয়াম জাতীয় খাবার রাখতে হবে। আর ভিটামিন ডি এর জন্য কিন্তু আমরা দিনের বেলায় যে সময়টা আছে সেই সময়টাতে সূর্যের আলো গায়ে লাগাতে হবে।
দিনের বেলা আমরা যদি বলি সকাল 10টা থেকে দুপুর 3টার মধ্যে 15 থেকে 20 মিনিট সময় সূর্যের আলোকটা গায়ে লাগালে আমরা ভিটামিন ডি আমাদের শরীরে উৎপন্ন হবে। আর আমরা সেহরির যে সময়টা আছে সেই সময়টাতে যদি ফাইবার সমৃদ্ধ লাল চাল, লাল আটা, লাল চাল কিন্তু সেলেনিয়ামের একটি খুব ভালো উৎস, জিঙ্কও পেয়ে যাই আমরা এখান থেকে। পাশাপাশি যদি মুরগির মাংস রাখি বা যে কোনো আইটেমের মাছ রাখি, আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারও কিন্তু আমার খাদ্য তালিকায় রাখতে হবে, যেটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও কিন্তু সাহায্য করে রাখে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের কথা যদি আমরা বলি, বিভিন্ন সামুদ্রিক মাছ হতে পারে সেটি, অথবা বিভিন্ন ধরনের মিক্সড নাটস হতে পারে, অথবা আমরা যদি শুধু বলি যে কাঠবাদাম বা বিভিন্ন ধরনের যে বাদাম আছে সেই বাদামগুলো যদি আমরা রাতের খাবারে রাখলাম বা আমরা ইফতারের পরবর্তীতেও যদি রাখি, সেই ক্ষেত্রেও কিন্তু সেগুলো আমাদের জন্য খুব বেশি ইফেক্টিভ হবে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, আমরা যদি রোজার মাসে নিজেদেরকে সংযম বা সংযত না করতে পারি, আমরা যদি বিভিন্ন ধরনের যে অ্যালকোহলিক খাবারগুলো আছে সেগুলো অবশ্যই বাদ দিতে হবে, ধূমপান থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। আর অতিরিক্ত ভাজা পোড়া খাবার, অতিরিক্ত আনহেলদি বাহিরের ফাস্টফুড জাতীয় খাবারগুলো কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তো আমাদের এই জিনিসটা মাথায় রেখে খাদ্য তালিকা সাজাতে হবে, যেন খাদ্য তালিকাটা সুষম হয়, পাশাপাশি আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, এমন আমরা যেন রোজার মাসে সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনযাপন করতে পারি। আর একটি বিষয় মাথায় রাখতে হবে যে রোজার মাসে আমরা দেখা যায় যে যেহেতু অনেক দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয়, আমরা কিন্তু একেবারেই শুয়ে বসে সময় অতিবাহিত করার চেষ্টা করি। একেবারে শুয়ে বসে না থেকে আমরা সামান্য পরিমাণে যদি ঘরের মধ্যে হাঁটাহাঁটি করি বা রাতের খাবারের পরে যদি আমরা একটু লাইট কোনো এক্সারসাইজ করি, এক্সারসাইজ করার ফলেও কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আর অবশ্যই একটি সুন্দর ঘুম ঘুমাতে হবে। সুন্দর ঘুম বলতে আপনার একটানা 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, তাহলেও কিন্তু এই ঘুমের মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এবং মানসিকভাবে আপনি চিন্তামুক্ত থাকতে হবে, কারণ আমরা যদি অতিরিক্ত স্ট্রেসের মধ্যে বা বিভিন্ন ধরনের অবসান্নতার মধ্যে সময় অতিবাহিত করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাবে। এই ছোটোখাটো কিছু টিপস যদি আপনি মেনে চলেন, তাহলে আশা করছি রোজার মাসে আপনি আপনার বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্ত থাকতে পারবেন, আর থাকতে পারবেন সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনযাপন করতে পারবেন। আমরা অনুসারে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ আপনার কাছে একটু জানতে চাই যে ক্যান্সারের যে চিকিৎসা পদ্ধতি, সেটিকে আসলে উন্নত করার জন্য আর কি কি আমরা করতে পারি? ক্যান্সার চিকিৎসার সাথে অ্যাজ ওয়েল এজ সমস্ত স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাটাকে উন্নত করার জন্য আমাদের দেশে এখন এই মুহূর্তে ধরেন আমাদের প্রতিবেশী দেশে ভিসা বন্ধ, আমরা আরেক দেশে দুয়ার খুলতে যাচ্ছি। আমরা কেন আমার দেশে কেন এটা ডেভেলপ করছি না? আমি আমার দেশে যদি ওই হাসপাতালটা আমরা যদি করিনি, এই হাসপাতাল ব্যবস্থাপনা যদি আমার দেশে করিনি, এই সিস্টেমটা যদি আমাদের দেশে করে ফেলি, তাহলে আর আমার দেশের লোক বিদেশ যাবে না, বাইরে দেশের বাইরে যাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দেওয়ার জন্য, এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ফিস্টুলা আসলে যেটা হয় যে পায়ুপথের ফিস্টুলা বা অ্যানাল ফিস্টুলা বলে যে মলদ্বারের ফিস্টুলা, দেখা যায় কি যে পায়ুপথের ভিতরে ইনফেকশন হয়। তো ইনফেকশন থেকেই ফিস্টুলাটা আসলে আলটিমেটলি ইনফেকশন থেকে প্রথমে অ্যাবসেস হয়, ফোড়া হয়, আচ্ছা, ফোড়াটা ফেটে যায়, ফেটে গিয়ে ওইটার ভিতরে একটা চ্যানেল, আমরা যেটা সহজ ভাষায় বলি যে এটাকে বলি নালী, ওইটাই আমরা ফিস্টুলা হিসেবে আমরা জানি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।